আজ সার্জিস হাসনাত বিএনপি সরকার পতনের ডাক দিয়ে ছাত্রদলের হাতে ঘনধুলাই খায়। এই সার্ভিস আলম এবং মলম হাসনাত অহংকার দেখে বললো না আমরা ইশারায় দিলে আরেকটি গণ অভ্যুত্থান হয়ে যাবে, বিএনপিকে থ্রেট দিচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন সার্জিস হাসনাতের উপর আক্রমণ করা হয়েছে এই মুহূর্তে। এদিকে আজ সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহর উপর ভয়াবহ রূপে আক্রমণ করে বিএনপি এবং ছাত্রদল কর্মীরা। সার্জিস হাসনাত তারেক রহমানকে হুঁশিয়ারি দিয়েছিল, এ নিয়ে আজকে দেশের রণক্ষেত্র হয়েছে নতুন ভাবে। ছাত্রদলের ভুলে তারেক জিয়ার শাসন ব্যর্থ হবে। তারেক জিয়াকে বিএনপি সরকারকে ছাত্রদল ডুবাবে। এই ছাত্রদল একটা অযোগ্য, অপদার্থ, একটা থার্ড ক্লাস ইতর শ্রেণীর অশিক্ষিত ছাত্র সংগঠন। এটাকে ছাত্র সংগঠন বলাটাও ঠিক না, এটা ছাত্রদের নামে একটা অছাত্রদের সংগঠন। আমরা কি সন্দেহ করব যে পলিটিক্যাল পার্টিগুলো সবাই মিলেমিশে দেশটাকে বিক্রি করে দিচ্ছে? দেশ বিক্রি তো অনেক বড় কথা, ওটা নয় বললাম না, ওটা খুব একটা আপনার মেঠো বক্তৃতার মতো হয়ে যায়। তারা খলিলকে কেন নিয়োগ করবে? দর্শক, একের পর এক প্রফেসর ইউনূস সরকারের উপদেষ্টাদের দুর্নীতির খতিয়ান বেরিয়ে আসছে এমন চাঞ্চল্যকর তথ্য আমরা পাচ্ছি গণমাধ্যমে একের পর এক সেই দুর্নীতির খবরগুলো আসছে, উপদেষ্টাদের দুর্নীতির খবর আসছে। বাংলাদেশের রাজনীতিতে প্রায় দেখা যায় ক্ষমতায় থাকলে কেউ সংস্কারক, আর ক্ষমতা ছাড়লেই তিনি হয়ে যান অভিযুক্ত। এই বাস্তবতার নতুন উদাহরণ যেন দুই ব্যক্তি, ডক্টর আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একদিকে উপদেষ্টাদের দুর্নীতির কথা বেরিয়ে এসেছে, অন্যদিকে আজকে সার্জিস এবং হাসনাত কঠিন তুপের মুখে পড়ে বিএনপি এবং ছাত্রদলের অ্যাকশনে। বিএনপি কর্মীরা সার্জিস হাসনাতকে কঠিনভাবে গণধুলাই করে, কারণ সার্জিস এবং হাসনাত বিএনপির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে এবং বিএনপি সরকার পতনের ডাক দিয়েছে। এখন নতুন পরিস্থিতি হয় রাজপথে, ভয়াবহ পরিস্থিতি। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে সার্জিস হাসনাতের অবস্থা এবং অসংখ্য উপদেষ্টাদের যে দুর্নীতি, সবকিছু প্রকাশ্যে আসে, গোপন তথ্যগুলা সেই সব দেখতে পারবেন এই একটি নিউজের মাধ্যমে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না দর্শক শ্রোতা, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। টোকাই সমন্বয়ক উপদেষ্টা হয়েছস, তারপরে তোরা হাজার কোটি টাকা বিভিন্ন জায়গা থেকে মেরে দিয়েছস, চাঁদাবাজি করেছস, অনেক সম্মানও পেয়েছস, সেনাবাহিনীও সম্মান করেছে, জনগণ তোদেরকে ভালোবাসা দিয়েছে। তার থেকেও বড় পুরস্কার আর কি আছে? তার থেকে বড় পুরস্কার আর কিছুই নেই। কিন্তু তোরা জনগণকে সেই অনুযায়ী কিছুই দিতে পারস নাই। জনগণকে গোমরা করে বরং জনগণের মাথার উপর লবণ রেখে বড়ি খেয়েছস, দেশের টাকা বিদেশে পাচার করেছস, মবের রাজত্ব কায়েম করেছস, বাংলাদেশকে আরো 10 থেকে 15 বছর পিছিয়ে দিয়েছস। সো তোদের ইতিহাস এই 16, 17, 18 মাসে কি সকলে অবগত আছে। তাই এত স্বপ্ন নিস না যে তোদের সাথে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট বৈঠক করবে, পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করবে, সহকারী পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করবে। ভাই, তোরা এখন যে জায়গায় আছস সেটা তোরা ঘুমিয়ে স্বপ্ন তো চিন্তা করার কথা না। আল্লাহ তোদেরকে কোন জায়গায় বসিয়ে দিয়েছে, কিন্তু তোরা এই জায়গার গুরুত্ব বুঝোস নাই। এই জায়গায় বসে তোরা এমন এক ভাবসাব শুরু করে দিয়েছস, কথাই আছে না, মেহি রাজা মেহি মন্ত্রী, মানে তোরাই বাংলাদেশের সর্বসর্বা। তোরাই যাই বলস তাই হবে, তোরাই বাংলাদেশে যা করতে চাস সেটাই হতে হবে। কিছুদিন আগে এই সার্ভিস আলম এবং মলম হাসনাত অহংকার দেখিয়ে বললো না আমরা ইশারায় দিলে আরেকটি গণ অভ্যুত্থান হয়ে যাবে। কথা বুঝেন নাই? কত অহংকার! মানে তারা চাইলেই সকল কিছু বাংলাদেশে ঘটিয়ে দিতে পারবে, বিএনপিকে থ্রেট দিচ্ছে। কথা বুঝেন নাই? ওই ঠাডাই বগমরে হুজুরের কেরামতি বারে মেটিকুলাস ডিজাইনের একটা অংশ ছিল, তারা মাইকে ভ্যা ভ্যা করেছে, পিছের থেকে খেলা খেলে দিয়েছে সিআইএ এবং আইএসআই এবং জামাত ইসলাম এবং বিএনপি। তারা সেখান থেকে হিরো সেজে গিয়েছে, তারা এখন সকল কিছু করেছে। এইরকম ভাবসাব তারা নিয়ে বসে আছে। বিভিন্নভাবে বক্তব্যের মধ্যে ইশারা দিলে তারা গণ অভ্যুত্থান আবার ঘটে যাবে, আবার আরেকটি গণ অভ্যুত্থান ঘটাতে হবে। এবার গণ অভ্যুত্থান ঘটালে আর কোনো নির্বাচন দরকার নাই, স্থায়ী সরকার গঠন করবো, আরেকটি বিপ্লব হবে। মানে এগুলো মনে হয় যে দুধ ভাত তাদের জন্য। বুঝেন নাই ব্যাপারটা? এটাই চলছে বাংলাদেশে। সো সোনামণিরা, অনেক দুধ ভাত খেয়েছো কলা দিয়ে, আর দুধ ভাত খাওয়ার দরকার নাই কলা দিয়ে। এমপি হয়েছে 6 জন, এনাফ ইজ এনাফ। কথা বুঝতে পেরেছো? যতদিন বিএনপি তোমাদেরকে সিম্পেথি দেখায় ততদিন লুটে আরো খাওয়ার সময় আছে, খাও। আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসে, কোথায় যাবে তোমাদের বৈঠক টৈঠক? তোমরা ভারতের একটা রাজ্যের মন্ত্রীর সাথে কথা বলার সেই স্কোপ থাকবে না। পালানো তো বাদই দিলাম, নিজেরা কবর খুঁড়ে আওয়ামী লীগ ফিরে আসলে নিজেরাই কবর ঢুকে যাবা। আর তা না হলে সকলে বঙ্গোপসাগরে লাভ দিতে হবে। বৈঠক তো পরের হিসাব। এখন এত পাগল হয়ে গিয়েছে পল কাপুরের সাথে বৈঠক করার জন্য। পল কাপুরের সাথে বৈঠক করে তোমরা কি কথা বলবা? কি বলবা? যে আমরা আরেকটা মেটিকুলাস ডিজাইন করবো, ওই ডিজাইনে আমাদেরকে সমর্থন দেন, বিএনপিকেও ফেলে দিব, বিএনপিকে ফেলে দিয়ে আমরা আরেকটি বিপ্লবী সরকার গঠন করবো স্থায়ীভাবে। আমরা এরপর আপনাদের যত স্বার্থ সকল কিছু সার্ভ করবো, ভারতকে জায়গা দিব না, চাইনাকে জায়গা দিব না। এই সকল কথা বলার জন্য বৈঠক? বেটা হাজারাম, তুই তো জনসমর্থন না 0.5%, জামাতের আছে হয়তো 5 থেকে 10%। তো তোরা 5-10% লোকের সমর্থক নিয়ে কি আমেরিকার পারপাস সার্ভ করবি? ওই রিজিম টিকাইতে পারবি? ক্ষমতা আসলো বা বিপ্লবী সরকার গঠন করলো, বিএনপি এবং আওয়ামী লীগের মায়ের চোটে বেটা হারাই যাবি। হাড্ডি গুড্ডি লড়াই হলো, বিএনপি তখন তোদেরকে ইচ্ছা করে ছেড়ে দিছে। মানে বিরোধী দল একটা আছে বোঝানোর জন্য জনগণকে, তোরা যা ইচ্ছা বল, সমস্যা নেই, কাউন্টেবল না বিএনপির জন্য। বিএনপি সিস্টেমে ক্ষমতায় বসে গিয়েছে, পুলিশও তাদের হয়ে গিয়েছে, আর্মিও তাদের সেট আপ করতেছে, মোটামুটি শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, সকল খাত তাদের নিয়ন্ত্রণে চলে আসবে। তোরা পাগলের পোলাপের মতো বকলো কি আসে দেয়।
কারণ বোকা প্রয়োজন আছে। টুইন পলিটিক্স না, সরকার দলেও তারা, বিরোধী দলেও তারা। উল্টাপাল্টা বিএনপি নিয়ে সমালোচনা না করলে যখন বুঝবে কি করে একটা যে বিরোধী দল আছে, সে কারণে বিএনপি তোদেরকে প্যারা দিবে না। পুলিশ হত্যারও বিচার হবে না, তোরা যে 1000 কোটি টাকা দুর্নীতি করেছো সেটারও কোনো বিচার হবে না। কারণ বিএনপির কথা হচ্ছে তারা ক্ষমতায় 16 মাস 18 মাস ছিল, টাকা লুটে পুটে খেয়েছে, এখন আমরা ক্ষমতায় এসেছি, আমরা লুটে পুটে খাবো। আওয়ামী লীগ না খেলেই তো হয়। ছাত্র দলের ভুলে তারেক জিয়ার শাসন ব্যর্থ হবে। তারেক জিয়াকে বিএনপি সরকারকে ছাত্রদল ডুবাবে। এই ছাত্রদল একটা অযোগ্য, অপদার্থ, একটা থার্ড ক্লাস ইতর শ্রেণীর অশিক্ষিত ছাত্র সংগঠন। এটাকে ছাত্র সংগঠন বলাটা ঠিক না, এটা ছাত্রদের নামে একটা অছাত্রদের সংগঠন। এই ছাত্র দলের কোনো গঠনতন্ত্র নাই, কোনো কাউন্সিল নাই, কোনো নিয়ম শৃঙ্খলা কিচ্ছু নাই। এক একটা বুইরা খাটাস এই দলের নেতা। এবং এরা এক একটা অপকর্ম এমন ভাবে করে যে বিএনপিকে ডুবায়, ছাত্র দলকে ডুবায়, বিএনপি সরকারকে ডুবায়, তারেক জিয়াকে ডুবায়। তারেক জিয়া যতটা পজিটিভ ইমেজ তৈরি করছেন, এটা ওরা নষ্ট করছে। হাসিনার পতনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছাত্রলীগ। ছাত্রলীগই কিন্তু কোটা সংস্কার আন্দোলনে জড়িত সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে। ছাত্রলীগের বিরুদ্ধেই কিন্তু মারামারিটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূল ঘটনাটা শুরু হয়েছে। ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়ার মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগ পতনের চূড়ান্ত পতন ঘন্টা বেজে গেছে। অতএব হাসিনাকে ডুবিয়েছিল মেইনলি ছাত্রলীগ, আর তারেককে ডুবাবে মেইনলি ছাত্রদল। ছাত্রলীগ এবং ছাত্রদলের মধ্যে কোনো পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না। এই ছাত্রদল এমন সংগঠন যে শিবিরের বিরুদ্ধে একটা নাটকও করতে পারে না, নাটক করতে গেলেও ধরা পড়ে। এখন এখানে ছাত্রলীগ যথেষ্ট স্মার্ট ছিল, তারা নাটক করতে পারতো, তারা স্ক্রিপ্ট সাজাতে পারতো, তারা নিজেরা হামলা করে প্রতিপক্ষকে দায়ী করতে পারতো এবং প্রতিপক্ষ গ্রেপ্তার করাতে পারতো। কিন্তু এই ছাত্রদল কিছু করতে গেলেই ধরা পড়ে, কোনো একটা বিষয় সুন্দরভাবে করতে পারে না। মানে মিথ্যা কথা বলা, প্রতিপক্ষের উপর দায় চাপানোর কত সুন্দর সিস্টেম আছে, কিন্তু এরা কিছুই বোঝে না। একটু আমরা তো ছাত্রলীগ আমলে দেখেছি, বা আমরা ছাত্রলীগের সাথে সরাসরি ছিলাম, একদম ভেতর থেকে দেখেছি। ছাত্রলীগের সাবেক বেশ কয়েকজন সাধারণ সম্পাদক অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন আমার, আমি জানি, একসাথে থেকেছি, পাশাপাশি রুমে, একই রুমে থেকেছি অনেকের সাথে। যেমন আমাদের সিদ্দিকী নাজমুল আলম ভাই কি করেছেন, কেমন নেতা ছিলেন, সরোয়ার্দী উদ্যানে কিভাবে ঘাস বিক্রি করতেন, তিনি কিভাবে পতিতার দালালি করতেন, এগুলো সব আমাদের চোখের সামনে দেখা। এবং তার সিন্ডিকেটে কারা ছিল, রাত কয়টায় আসতেন, কি আরো কত অপরাধ করতেন, সব আমরা দেখেছি। এছাড়া ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির অত্যন্ত ভদ্র ছেলে, তাকে চিনি, দেখেছি, আরো অনেক, অভাব নেই। ছাত্রলীগের সিদ্দিকী নাজমুলকে চিনলে ছাত্রলীগের আর কাউকে চেনা দরকার নেই। ছাত্রলীগের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ নেতৃত্ব সিদ্দিকী নাজমুল, তো তাকে আমরা একদম কলেজের ভিতর থেকে দেখেছি। তাহলে বুঝেন যে ছাত্রলীগ কতটা বুঝি আমি, ছাত্রলীগ বিশেষজ্ঞ বলতে পারেন। দর্শক, এই ছাত্রলীগ অত্যন্ত সুন্দরভাবে সব পরিস্থিতি নিয়ন্ত্রণ করতো। কিভাবে? যেমন শিবির বা ছাত্রদল বা সরকার বিরোধী কোনো একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম যদি ক্যাম্পাসে কোনো অ্যাক্টিভিজম বা কোনো আন্দোলন করার চেষ্টা করতো, তো ছাত্রলীগের উপর অনিবার্য অ্যাসাইনমেন্ট যে এটাকে দমন করতে, পিটাতে হবে। ছাত্রলীগের লোকজন ওগুলো পিটিয়ে ভেঙে চুরে চুরমার করে দিত, কিন্তু ছাত্রলীগের পদধারী কেউ ওখানে যেত না। তারা বলতো যে এটা সাধারণ শিক্ষার্থীরা করেছে, আমরা তো জানি না, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এটা কারা কি করেছে আমাদের জানে। অথচ এটা আয়োজন করে ছাত্রলীগ। ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের উপর, নানান জায়গায়, এমনকি রাজনৈতিক সংগঠনের উপর, বিশেষ করে ছাত্র দলের, শিবির তার এরকম প্রকাশে যেত না। আর ছাত্রদল মাঝে মাঝে শহীদ মিনার, নীলক্ষেত, এইসব জায়গায় দুই একটা ছোটখাটো মিছিল নিয়ে ঢোকার চেষ্টা করতো, তখন তাদেরকে পেটাতো। তখন বলতে না, এটা তো আমরা জানি না, এটা তো সাধারণ শিক্ষার্থীরা করেছে। তো সাধারণ শিক্ষার্থীরা করেছে, আমরা জানি না, এটা সুন্দরভাবে প্রমাণ করতে পারতো, মিডিয়াগুলো সেটা প্রচার করতো। এবং ছাত্রলীগকে ওইভাবে দায়ী করার কোনো উপাদানও ছিল না, কিন্তু করতো ছাত্রলীগ। কত সুন্দর নাটক দেখেছেন। আর ছাত্রদল একটা কাজ ঠিক মতো করতে পারে না। ওরা গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সাংবাদিক সমিতি দখল করতে, কিন্তু ওরা ধরা খেয়ে গেছে, পারে না। এই যে অযোগ্যতা, এটি তো বিএনপিকে ডুবাবে। কোন নাটক করতে গেলে ধরা খায়। দেখেন, শিবিরের বিরুদ্ধে গেছে ষড়যন্ত্র করতে, অথচ ওরা যে মানে আহত একজনকে ধরতে ধরতে আরেকজন আহতের অভিনয় করেছে, ওইটা ভাইরাল হয়েছে। যে হঠাৎ সুস্থ একজন মানুষ হঠাৎ শুয়ে পড়ে, সে ক্যানোলা লাগাচ্ছে হাতে, কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, এই আহত হয়েছে, ওইটা ছবি তুলে প্রচার করছে। অথচ এটা নিয়ে তোলপাড়, হাসাহাসি, যে সুস্থ মানুষ আহতের অভিনয় করেছে। তো ওরা তো কিছুই পারে না, অভিনয় করতে গেলে ধরা পড়ে। আর ছাত্রলীগ এরকম করলে, যদি ছাত্রলীগ বলতো যে আমাদের 100 জন আহত হয়েছে, এটা আমরা প্রমাণ করো মিথ্যা ভাবে, ওরা সুন্দরভাবে এটা প্রমাণ করে দিত, কেউ ধরতে পারতো না। কারণ ওরা মেধাবী ছিল, ওরা এই 2 নম্বরই করতে পারতো। আর ছাত্রদল হচ্ছে মাথা মোটা, আরে ভাই তুই পারস না, তুই এই 2 নম্বরই করতে যাবো না, অভিনয় করতে যে ধরা। আবার দেখেন কতটা মাথা মোটা। বাংলাদেশের রাজনীতিতে প্রায়ই দেখা যায় ক্ষমতায় থাকলে কেউ সংস্কারক, আর ক্ষমতা ছাড়লেই তিনি হয়ে যান অভিযুক্ত। এই বাস্তবতার নতুন উদাহরণ যেন 2 ব্যক্তি, ডক্টর আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুজনেই একসময় সরকারে ছিলেন, দুজনেই নিজেদের পরিচয় দিয়েছেন দুর্নীতি বিরোধী অবস্থানের রাজনীতিক হিসেবে, এবং দুজনের ক্ষেত্রেই দেখা যাচ্ছে এক অদ্ভুত মিল। ক্ষমতায় থাকাকালীন তারা ছিলেন সংস্কারের মুখ,
কিন্তু ক্ষমতা ছাড়ার পরই তাদের বিরুদ্ধে জমা পড়েছে একের পর এক অভিযোগ। তাহলে প্রশ্নটা এখানেই, এই অভিযোগগুলো কি সত্যিই কোনো বড় দুর্নীতির ইঙ্গিত, নাকি এগুলো রাজনৈতিক বাস্তবতার অংশ? আজকের এক্সপ্লেইনারে আমরা চেষ্টা করব পুরো বিষয়টা সহজভাবে বোঝার। সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে 1 ডজনের বেশি অভিযোগ জমা পড়েছে। অভিযোগগুলো বেশ গুরুতর। এর মধ্যে রয়েছে মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য, বিচারক পদায়নে অনিয়ম, বদলি বাণিজ্য এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ। অভিযোগকারীদের দাবি, ক্ষমতায় থাকাকালে এসব অনিয়মের মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎ হয়েছে। কিছু অভিযোগে এমনও বলা হয়েছে, একজন শিল্প গ্রুপের সিইও জালিয়াতির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও 20 কোটি টাকার বিনিময়ে জামিন পেয়ে যান। আরও অভিযোগ রয়েছে যে বিচারক বদলির ক্ষেত্রে 50 লাখ টাকা থেকে 2 কোটি টাকা পর্যন্ত নেওয়া হতো। তবে এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই অভিযোগগুলো এখনো প্রাথমিক পর্যায়ে আছে। দুর্নীতি দমন কমিশন বলছে যে প্রতিটি অভিযোগ আগে যাচাই বাছাই করা হয়। দুদকের নিয়ম অনুযায়ী অভিযোগ যাচাইয়ের জন্য একটি কমিটি থাকে, তারা অভিযোগকে 100 নম্বরের স্কেলে মূল্যায়ন করে। কোনো অভিযোগ যদি 80 নম্বরের বেশি পায়, তখনই সেটি পূর্ণাঙ্গ অনুসন্ধানে যায়। অর্থাৎ এই মুহূর্তে অভিযোগ আছে, কিন্তু তা প্রমাণিত নয়। অভিযোগ ওঠার পরে ডক্টর আসিফ নজরুল নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে তিনি 3টি স্পষ্ট বক্তব্য দিয়েছেন। প্রথমত, তিনি দাবি করেন তিনি জীবনে 1 টাকাও দুর্নীতি করেননি। দ্বিতীয়ত, তিনি বলেন সরকারে থাকা অবস্থায় তিনি কোনো স্বজনপ্রীতি করেননি। প্রায় 5000 আইন কর্মকর্তা নিয়োগ দিলেও কোনো আত্মীয়কে চাকরি দেননি। তৃতীয়ত, তিনি বলেন তিনি কখনো এলাকা প্রীতি করেননি এবং নিজের এলাকার জন্য কোনো বিশেষ সুবিধাও নেননি। এরই সাথে তিনি বিদেশে বাড়ি কেনা বা পালিয়ে যাওয়ার গুজবকেও গাঁজাখড়ি বলে আখ্যা দিয়েছেন। এবার আসি আর এক আসিফের কথায়, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি একসময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধেও সাম্প্রতিক সময়ে নানা অভিযোগ সামনে এসেছে। সবচেয়ে বড় অভিযোগ প্রায় 1000 কোটি টাকার দুর্নীতি। তবে তিনি এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন, বরং তিনি নিজের এবং পরিবারের ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করে দাবি করেছেন তার ব্যাংক ব্যালেন্স 10 লাখ টাকারও কম। এখানেই শেষ নয়, তার বিরুদ্ধে আরও কয়েকটি বিতর্ক সামনে আসে। এর মধ্যে রয়েছে তার বাবার নামে এলজিইডিতে ঠিকাদারি লাইসেন্স নেওয়ার ঘটনা। সমালোচকরা এটিকে স্বার্থের সংঘাত হিসেবে দেখেন। দর্শক, একের পর এক প্রফেসর ইউনূস সরকারের উপদেষ্টাদের দুর্নীতির খতিয়ান বেরিয়ে আসছে এমন চাঞ্চল্যকর তথ্য আমরা পাচ্ছি গণমাধ্যমে একের পর এক সেই দুর্নীতির খবরগুলো আসছে। উপদেষ্টাদের দুর্নীতির খবর আসছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দুর্নীতির খবর আসছে, দুদকের মহাপরিচালকের দুর্নীতির খবর আসছে। এছাড়া বিভিন্ন জায়গার বিভিন্ন বসে থাকা, গতকালকে আমরা দেখেছি যে একদিন আগে আমরা দেখেছি যে ফারুক আসিফ পিআইবির মহাপরিচালক, তার দুর্নীতির খবর এসেছে। এরকম প্রফেসর ইউনূস সরকার, তারা উপদেষ্টারা তো বটেই, তারা বিভিন্ন বড় বড় জায়গায় যাদেরকে বসিয়েছিলেন তাদের বিভিন্ন দুর্নীতিও গণমাধ্যমে একের পর এক বেরিয়ে আসছে। ব্যাপারটা মানে অনেকটা এরকম যে গণমাধ্যমগুলো প্রফেসর ইউনূস সরকারের ভয়ে সেই সময় কিছুই বলতে পারেনি, সব কিছু জমা রেখেছিল এবং জমা থাকা সেই মানে গুদাম থেকে তারা একের পর এক বের করছে দুর্নীতির কালো কালো বিড়ালগুলো। এবার বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, বাংলা নিউজ 24, তারপরে হচ্ছে চ্যানেল 24, নিউজ 24 চ্যানেল, এই বসুন্ধরা মিডিয়ার সবগুলো পত্রিকা থেকে একযোগে একটি খবর তুলে ধরা হয়েছে, খবর বাইরে আনা হয়েছে। সেই খবরটা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন বসুন্ধরা গ্রুপ, বসুন্ধরা মিডিয়া হয়তো জোরে সোরেই প্রফেসর ইউনূস সরকারের বিরুদ্ধে লেগেছে, কারণ বসুন্ধরা গ্রুপের মিডিয়া নিয়ে প্রফেসর ইউনূস সরকারের আমলে এহেন কোনো চক্রান্ত নাই যা করা হয়নি। বসুন্ধরা গ্রুপের মিডিয়া উড়িয়ে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে, মব তৈরি করা, তাদের মিডিয়াতে জোর করে বিভিন্ন জনকে বসানোর চেষ্টা, মিডিয়া দখলের চেষ্টা, অন্যান্য মিডিয়া দখলের চেষ্টা করা হলেও বসুন্ধরা মিডিয়া দখলের চেষ্টা মানে পরিপূর্ণভাবে সম্পন্ন হয়নি, কিন্তু জোর করে বহু সাংবাদিককে চাকরিচ্যুত করতে বাধ্য করা, এই ব্যাপারগুলো দেখেছি। বসুন্ধরা মিডিয়ার যে চাঞ্চল্যকর খবর এবার নতুন করে আবার আসলো। কদিন আগেই বাংলাদেশ প্রতিদিন তারা দুর্নীতির ব্যাপারে, উপদেষ্টাদের দুর্নীতির ব্যাপারে খবর করেছিল। আবারও তারা এই খবরটা রিপিট করেছে এবং নতুন নতুন তথ্য এখানে সংযোজন করেছে। চলুন একটু জেনে দেখি উপদেষ্টাদের দুর্নীতি সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দুর্নীতি ব্যাপারে বসুন্ধরা মিডিয়ার পত্রিকাগুলো, টেলিভিশন চ্যানেলগুলো কি বলছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম উপদেষ্টাদের দুর্নীতি, বিগত সরকারের প্রফেসর ইউনূস সরকারের উপদেষ্টাদের দুর্নীতির মানে কালো বিড়ালগুলো একে একে বেরিয়ে আসছে এবং তাদের ভাষ্যমতে এমন কোনো উপদেষ্টা নেই যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদকে।
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং আমরা দেখতে পাচ্ছি সার্জিস হাসনাতের বিষয়, বিভিন্ন উপদেষ্টাদের বিষয়, এগুলো নিয়ে কথা হয়ে গেছে। এই বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হেতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।